হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা পুরো পরিবার মিলে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন যাচ্ছি চুয়েটের সামনে দিয়ে। আর এখান থেকে পানি সাপ্লাই দেয়। আমরা চলেছি চিটাগাং থেকে কাপ্তাই। পাহাড় কেটে বানানো আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে উঁচু গাছের সারি। আমরা একটি গাড়ি ভাড়া করে চলেছি। যাতায়াত ব্যবস্থা ভালো। আপনারা চাইলে বাসেও যেতে পারবেন। আমরা মোট 12 জনের একটি দল, ড্রাইভার ভাইকে নিয়ে 13 জন। কাপ্তাই আমাদের জন্মস্থান। কাপ্তাইয়ের পর আমরা চলে গিয়েছিলাম চন্দ্রঘোনাতে। তারপর বাবার রিটায়ারমেন্টের পরে সবাই চলে আসি কিশোরগঞ্জে। এরপর লম্বা সময় চলে গেছে আমরা কাপ্তাই চন্দ্রঘোনা থেকে বিচ্ছিন্ন। এত বছর পর আবার আমাদের স্মৃতি বিজড়িত স্থানে যাওয়া যে কতখানি আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখন এসেছি জুম রেস্তোরাঁতে। দুপুর হয়ে গেছে, ছেলেমেয়েরা ক্ষুধার্ত হয়ে গেছে। অনেক টুরিস্ট আছে এখানে। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। ছোট একটি সোভেনিয়ার শপও আছে। এখানে উপজাতিদের ইউনিক অনেক দুর্লভ জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে হালকা শপিং করতে পারবেন। আমি আদিবাসীদের একটি ড্রেসের সেট কিনেছি এখান থেকেই। এটি আসলে প্যানোরামা জুম রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। খাবার অর্ডার করেছি। তাদের খাবার রেডি করতে ঘন্টাখানেক লাগবে। এর মাঝে আমরা এখানে ফ্রেশ হয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। পাশে কর্ণফুলী নদী, কি চমৎকার ভিউ! আমরা মুগ্ধ, বিমোহিত। আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম, আইসক্রিম কিনে খেলাম সবাই। তারপর চলল ফটো সেশন। অসাধারণ একটি জায়গা, গাছ গাছালিতে ভর্তি, চমৎকার সব বসার জায়গা। নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে। খুবই সুন্দর জায়গা। কর্ণফুলীর একেবারে কাছে চলে গেলাম আমরা। নদীর পাড় ঘেঁষে ফেলা হয়েছে বড় বড় পাথরের চাই। নদীতে পাহাড়ের ছায়া পড়ে সবুজ পানি দেখা যাচ্ছে। আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। ছেলেমেয়েরা তো এখান থেকে যেতেই চাচ্ছে না। পাখির কিচিরমিচির, পানির কলতান, ফুরফুরে বাতাস, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। আমরাও একটি মোটর বোট ভাড়া করলাম। সবাই বোটে উঠে পড়লাম। বোটের উপর ট্যুরিস্টদের জন্য সোফা এবং চেয়ার দিয়ে সাজানো। আমরা আরাম করে বসলাম। বোট ছেড়ে দিয়েছে। কর্ণফুলী নদীর উপর নৌকা ভ্রমণ সেই চন্দ্রঘোনা ছেড়ে যাওয়ার পরে আর হয়নি। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। ফুরফুরে বাতাসে ঘুম এসে যাচ্ছিল।
বোটে যেতে যেতে কত কিছু চোখে পড়ল। বাঁশের ভেলা দেখে মনে পড়ে গেল চন্দ্রকোনার ছোটবেলার কথা, যখন এরকম বাঁশের ভেলা মাইলের পর মাইল লম্বা কর্ণফুলী নদী দিয়ে ভেসে যেত চন্দ্রকোনা পেপার মিলসের ঘাটে। পেপার মিলের কাঁচামাল ছিল এইসব পাহাড়ি বাঁশ। এগুলো হচ্ছে আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নাম নিঃসর্গ ভ্যালি। কাপ্তাই থেকে ফেরার পথে যাব। এই হোটেলগুলোতে লাক্সারিয়াস সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। কেউ কেউ আবার কায়াকিং করছেন। আমরা অনেকটা পথ ঘুরে এলাম বোট দিয়ে। আমরা ফিরে এসেছি এখন জুম রেস্তোরাঁয়। কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করা হবে। আমরা অপেক্ষা করছি। জুম রেস্তোরাঁর পাশেই এই রাস্তাটি চলে গেছে কাপ্তাইয়ের দিকে। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। চেনা রাস্তাঘাটগুলো সময়ের সাথে সাথে অচেনা হয়ে গেছে। আমরা কাপ্তাই প্রজেক্টের গেটে চলে এলাম। কাপ্তাই প্রজেক্টের গেটে পারমিশনের জন্য কাপ্তাইয়ের অনেককেই নক করেছিলাম। একমাত্র রোকন ভাই ছাড়া আর কারো সাড়া পেলাম না। রোকনুজ্জামান রোকন ভাই কাপ্তাইয়ান গ্রুপের প্রধান অ্যাডমিন। উনি নিজে এই প্রজেক্টের গেটে এসে আমাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। উনি না এলে এতগুলো মানুষ হয়তো আর ঢুকতেই পারতাম না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে রোকন ভাইকে। আপনি ছাড়া এই অসম্ভবকে সম্ভব করা যেত না। স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম প্রজেক্টের সামনের গেটের পাশে এখানে লেখা আছে। আর এই যে আমার বাবার কর্মস্থল। বাবা এই একাডেমিতেই চাকরি করতেন। পুরনো কথা মনে পড়ে চোখ ভিজে আসছিল বারবার। গেটের ফর্মালিটিস শেষ করে চলে এসেছি প্রজেক্টের ভেতরে, একেবারে বক্স হাউসের কাছে। এই এরিয়াতে আমাদের শিশুকাল কেটেছে। আমরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বেড়াচ্ছি। সব কেমন বদলে গেছে। এখানে ফায়ার সার্ভিসের আরেকটি গেট ছিল এককালে, এখন নেই। আমাদের বাসার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি পেছন দিকে। এই যে দেয়ালটা দেখা যাচ্ছে সেটাই ছিল ফায়ার সার্ভিসের আরেকটি সাইড। এদিক দিয়ে যাওয়া আসা করা যেত। ফায়ার সার্ভিসের ঠিক উল্টো দিকের এই বাসাতেই আমাদের 4 ভাই বোনের জন্ম। সেই আমাদের ঐতিহ্যবাহী বাসাটি। আহা, কত স্মৃতি বিজড়িত। বাবা আমার প্রথম সংসার জীবনের সূত্রপাত কত জমজমাট ছিল সেই সময়। সবকিছু ছিল নতুন, ঝকঝকে, তকতকে। এই এক চিলতে ছোট্ট বাসাতেই কেটেছে আমাদের জীবনের সেরা সময়, শিশুকাল। এখন আর সেটা বিশ্বাস করার কোনো উপায় নেই। আমাদের সময়কার ব্যবহৃত বাথটাবটা বাইরে ফেলে রেখেছে।
কাছ থেকে আরেকবার বাসাটি দেখতে আসলাম। প্রতিটি ইট বালুকণা যেন আমাদেরকে মিস করেছে। আমরা শুধু দেখছি স্মৃতির ধ্বংসাবশেষ, ভাঙা এবং শ্যাওলা পড়া অ্যাসবেস্টসের ছাদ, ভেঙে পড়া হার্ডবোর্ডের সিলিং, খসে পড়া দেয়ালের রং, ইট, সিমেন্ট সব যেন মনে করিয়ে দিচ্ছে এই বাসার সাথে আমাদের বিচ্ছেদের কথা। সেই যত্ন এবং ভালোবাসার অভাব প্রতিটি ইঞ্চিতে দেখেই বোঝা যাচ্ছে। এখনও এখানে মানুষ বাস করছেন নিজেদের মতো করে। এমন বিষাদময় জরাজীর্ণ কুটিরকে যেন কেমন অচেনা লাগছে। এ যেন কিছুতেই আমাদের শৈশবের বাসাটার সাথে খাপ খায় না। এই যেন সম্পূর্ণ অন্য এক জগতে চলে এসেছি। বাচ্চাদের কাছে যখন গল্প করছি এখানে এই ছিল সেই ছিল, ওরা শুধু শুনছে, হয়তো ফিল করতে পারছে না। ভাই বোনের সঙ্গে খেলেছি সামনের এবং পেছনের উঠোনে। আশেপাশের বাসার বন্ধু বান্ধবদের সাথে আনন্দে হই হুল্লোড় করে বেরিয়েছি এই বাসাগুলোর মাঝে, এই অংশে। বাবা মা, আমরা 4 ভাই বোন মাঝে মাঝে আমার চাচা, ফুফু, দাদা, দাদি সহ একসঙ্গে এই ছোট্ট বাসায় থেকেছি। আজকের চোখে দেখলে অবিশ্বাস্য মনে হয়। এটা ছিল জুয়েল ভাই, মিলন ভাইদের বাসা। আমার জয়া, শিমুল, পান্না, শোভাদি, পলি, মলি, শাহিন ভাইয়া, প্রদীপদা, দিলীপদা, লিখন ভাইয়া, জুয়েল ভাইয়া, মিলন ভাইয়া, সবাইকে ঘিরে ছিল আমাদের মধুর শৈশব। আমাদের ছোটবেলার খেলার সাথীরা আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জঙ্গলে ভর্তি ছিল হনুমানের দল। আমাদের খেলার সাথীরা আজ কোথায় আছে, কেমন আছে, কে জানে। ওরা মাঝে মাঝেই বের হয়ে বাচ্চা কাচ্চা সহ এই ওয়ালের উপর বসে থাকতো। আমাদেরকে দেখলেই ভেঙচি কাটত, লম্বা লেজের সাহায্যে গাছে ঝুলে থাকত। আর এখন মানুষ নাই, জন নাই, বাসাবাড়ি পরিত্যক্ত। অল্প কিছু সংখ্যক বাসায় শুধু মানুষ দেখা যায়। লোকালয়ে গরু ছাগল দেখেও আশ্চর্য হয়েছে। আগে এরকম দেখা যেত না। পুরো কলোনিটাই ছিল রেসিডেন্সিয়াল এরিয়া। তখন কিন্তু বাসা এত ছোট মনে হয়নি। এখন মনে হলেই নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ ভিজে আসে নিজের অজান্তেই। শুধুমাত্র বাবার উপার্জনেই আমাদের সংসার চলে গেছে। আম্মা গৃহবধূ ছিলেন, অথচ তখনই কেটেছে আমাদের সবচেয়ে রঙিন দিনগুলো। এটি কি সেই ডুমুর গাছটি? ডুমুর পেকে মাটিতে পড়ে থাকতো, আমরা মাঝে মাঝেই ডুমুর কুড়াতাম। সব কিছুই কত পরিবর্তন হয়ে গেছে। এই রাস্তা, রাস্তার কিনারের ঘাস, সব কিছুই ছিল শুধু আমাদের। আমরা এখন হেঁটে হেঁটে বাঁধের দিকে যাচ্ছি। তবে গার্ড বললেন যে বাঁধের উপর হেঁটে বেড়ানো যাবে না। অগত্যা গাড়িতে করেই বাঁধ পার হলাম। ইচ্ছে করছিল এই রাস্তায় বসে থাকি, ঘাসে বসে থাকি, কিন্তু একটা বয়সে ইচ্ছে করলেও অনেক কিছু করা যায় না। হারিয়ে আমাদের জন্মভূমি। এই রাস্তা দিয়ে হাতির পাল লাইন ধরে কত যাওয়া আসা করেছে। এই বাঁধের এপাশে ছিল একটি বড় মোটেল। কিছু বিদেশি ফ্যামিলি এই এরিয়াতে বাস করতেন, আমেরিকান ফ্যামিলি। তাদের সাথেও আমাদের অনেক ভাব ছিল। আমরা গাড়ি নিয়ে বাঁধ পার হচ্ছি, কর্ণফুলী নদীর উপর এই ঐতিহ্যবাহী বাঁধ। এই বাঁধ দেখতে কত দূর দূরান্ত থেকে লোকজন আসতো আগে। আমাদেরও প্রচুর যাওয়া আসা ছিল। ছবি তোলা নিষেধ লেখা, তবুও মানুষ নির্লজ্জের মতো গাড়ি থামিয়ে ছবি তুলছে। অবাক হলাম। আমরা বাঁধের অপর পাশে চলে এসেছি। এখানে 6 বাংলা থাকতেন আমাদের এক নানা ভাই এবং তার পরিবার। সাবধান না, আমি আমার ভিডিও যথেষ্ট।
চল। পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘাস কাটিয়ে মতো থাকতো প্রজেক্টের ভিতরে কি যত্ন রাখুন রাস্তাগুলো ছোট ছোট থাকতো সেই দিন তেমন নাই। আমরা এখন ডাক্তার থেকে বাইরে এখান থেকে বাইরে ডাক্তার মনে করছি আমিও ছিলাম তখন আমি রিয়েলাইজ করি ছয় বাংলা পার হয়ে আমরা এখন যাচ্ছি কাপ্তাইয়ের সবচেয়ে বড় স্কুলে। তার পাশেই সিনেমা হল। এই স্কুলের মাঠে অনেক ফুটবল খেলা হয়েছে আবাহনী মোহামেডানের। বাই দ্য ওয়ে, এই স্কুলটি ছুটির ঘন্টার সিনেমার সুমনের স্কুল ছিল, যেখানে ওয়াশরুমে সুমন আটকা পড়েছিল। মূলত অনেক সিনেমার শুটিং এই কাপ্তাইতেই হতো। আমরাও শুটিং দেখতে যেতাম। শাবানা, আলমগীর, রাজ্জাক, কবরী, তাদেরকে দেখা মানে বিশাল একটা ঘটনা তখন আমাদের জীবনে ছিল। সবার কাছে এসব গল্প করতে আমরা ভালোবাসতাম। কাপ্তাইয়ের সবচেয়ে বড় মসজিদ এটি। বড় মসজিদটা আগে এই কাপ্তাইয়ের মধ্যে অনেক শুটিং হতো, অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে। এটি একটি হাসপাতাল। আগে এখানে ডক্টর আলী কাকাই আমাদের চিকিৎসা করতেন। সাদা রঙে দাঁড়িয়ে আসলো আলী ডাক্তার। আমাদের সবকিছুই এখন আমরা এসেছি আমাদের জীবনের প্রথম হাতেখড়ি যে স্কুলে হয়েছিল সেখানে। তখন এটি শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় ছিল। 76-77-এ স্কুলটি একেবারে নতুন ছিল। বেড়ার ওয়াল আর টিনের ছাদ দেয়া স্কুল ছিল। চৌধুরীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার ঠিক উল্টো দিকে ছিল বাবার কোঅপারেটিভ শপ। এখন নাম বদলেছে, স্কুলও নতুন রূপে সেজেছে। হোক অ্যাঙ্গর না, আমরা চোখ বন্ধ। সর্বসাধারণের দোকান হিসেবে যারা পারমিশন নিয়ে আসতে পারে। এটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখন আমরা এসেছি সুইডিশ কলেজে, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে আমাদের ছোট কাকা পড়তেন। তখন তিনি আমাদের সাথেই থাকতেন। আমরা একটু ঘুরে দেখলাম।
কাপ্তাই ঘোরা শেষ হলো। আমরা ফিরে চলেছি আবার চিটাগংয়ের উদ্দেশ্যে। হৃদয়ে ধারণ করে নিলাম আমাদের স্মৃতিময় জায়গাগুলো, যাকে হাজার দেখেও স্বাদ মিটবে না, বারবার ফিরে যেতে ইচ্ছে করবে। আমাদের নারী পোতা আছে এই কাপ্তাই, হয়তোবা নারীর টানে এ কারণেই বারবার আমাদের মন কাঁদে কাপ্তাইয়ের জন্য। এখন আমরা এসেছি নিঃস্বর্গ ভ্যালিতে। এগুলো হচ্ছে আবাসিক হোটেল, যেগুলো আমরা নৌকা ভ্রমণের সময় নদী থেকে দেখেছিলাম। এগুলোকে পড হাউস বলে। এখানে রুম ভাড়া নিলে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং 30 মিনিট কায়াকিং করার সুযোগ আছে। 4 জন 10,000 টাকা, 3 জন থাকলে 8,500, 2 জন বা কাপল থাকলে 7,000 টাকা। রুমে এসি আছে। এটা অবশ্যই সুবর্ণ সুযোগ। বন্ধুরা, আপনারা যারা কাপ্তাই চন্দ্রঘোনা ট্যুরে আসেন, তাহলে আমি অবশ্যই বলবো এখানে অন্তত একটি রাত হলেও থাকবেন। চমৎকার ডেকোরেশন, অসাধারণ নৈসর্গিক পরিবেশ, এখানে সব ধরনের সিস্টেম আছে। সন্ধ্যার চাটা এখানে সেরে ফেলি আমরা। এত ভালো লেগেছে এখানে, বলার মতো নয়। আমরা যেটা মিস করেছি এই নিঃস্বর্গ ভ্যালিতে থাকা। এখানে এত সুযোগ সুবিধা আছে, জানলে আমরা অবশ্যই এখানে এই 3 দিন থাকতে পারতাম। এখানে আমরা চা এবং কফি খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরিচ্ছন্ন ওয়াশরুমের সুব্যবস্থাও আছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার চলার পথের পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।